করতে চাই না। কারণ হচ্ছে তার একটা সেশনের জন্য মিনিমাম 50,000 টাকা তার একটা সম্মানই আছে। স্যার মূলত হচ্ছে কথা বলবে, তার একটা সম্মান আছে, তো 50,000 টাকা দিতে হয়। কিন্তু তিনি যে কেন এসছেন, এই যে আমাদের ভালোবাসা, এমডি স্যার তাকে ম্যানেজ করে নিয়ে আসছেন, আপনি শুধু বোঝেন ভ্যালুটা কি অ্যাড হতে পারে আপনার জীবনে। তো মূলত হচ্ছে আজকের বক্তব্য নয়, আমিও একদম আহ, খুব ক্ষুধার্ত নিয়ে বসে আছি। স্যারের যখনই আমি ট্রেনিং করি, আমি মূলত হচ্ছি তখন সব ভুলে যাই, শুধু শেখার মানসিকতা নিয়ে আমার শেখার মানে কলসে ভর্তি থাকা নেওয়া যায় না, শুধু আমার ক্ষুধা আছে। স্যারের প্রত্যেকটা মেসেজ খুবই দামি, অনেক বেশি রিসার্চ করেন, অনেক বেশি পড়াশোনা করেন তিনি। সারা দেশে তার হাজার হাজার স্টুডেন্ট সফলতার মূলত হচ্ছে সাকসেস হয়ে যাচ্ছেন স্যারের পরামর্শ নিয়ে, স্যারের কোনো একটা বক্তব্য থেকে। এমনই একজন ব্যক্তিকে মূলত হচ্ছে আজকে আমরা পাবো ইনশাল্লাহ। তো মূলত সবাই একদম এক বাক্যে, একদম শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য আজকে সেশনটা, আর যারা চলে যাবেন তার জন্য টাইম দেওয়া হলো, আপনি চলে যান। আমি দেখতে চাই কোন ভাই বোন গুলা বলতে পারেন ইয়েস স্যার আমি শেষ পর্যন্ত আছি। একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ, সকলে হ্যান্ড রাইজ করবেন যে স্যার আমরা আছি যতক্ষণ স্যার থাকেন। স্যার শেষ না করলে আমাদের জীবনে কোনো শেষ নেই। আপনি বুঝেন তিনি ইউরোপে যাচ্ছেন ট্রেনিং করানোর জন্য, তিনি দেশের বাইরে যাচ্ছেন, তার শিডিউল পাওয়া কত কঠিন, তিনি যে আমাদেরকে সময় দিচ্ছেন, এটা আমাদের লাক, এটা আমাদের তকদির। তো নমত জুড়ে অবশ্যই আমি আজকের সবার মনোযোগ এবং শেষ পর্যন্ত থেকে কাগজ কলম ডায়েরি নিয়ে বসবেন, কোন মেসেজটা আপনার জীবন পরিবর্তন করে। হয়তো আপনি বলতে পারবেন কোন মেসেজটা নিয়েছেন স্যারের, একদম স্যারের কথা খুবই মনোযোগ। আমি দেখেন না কথা বলতেছি, উপরের ফ্যানটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি, একটু কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছি গরমে, সমস্যা নেই, কিন্তু একটা আওয়াজ যদি স্যারের একটা মেসেজ মিস করি, এটা নিতে গেলে আমাকে আর আবার 20 বছর অপেক্ষা করতে হবে। এখন প্রচুর পড়াশোনা করেন স্যার জীবনে। তো থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই সবার সাথে আমিও আছি। তো ভালো থাকেন, শেষ পর্যন্ত সবাই মিলে আছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। জি, অনেক ধন্যবাদ আলামিন স্যারকে। আলামিন স্যার খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। আমরা স্যারকে একটু লাভ রিয়েক্ট দিয়ে সম্মান জানাই। সবাই স্যারকে লাভ রিয়েক্ট দিই। আচ্ছা, সবাইকে অনেক বেশি স্যারকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত চমৎকার কিছু গাইডলাইন দেওয়ার জন্য। তো স্যারের সাথে তাল মিলিয়ে বলতে চাই, আমিও কিন্তু মাত্রই মানে স্যার বলার আগে আমি আমার ফ্যানটা অফ করে বসছি। গরম লাগলে লাগুক, কিন্তু একটা শব্দ মিস করতে চাই না। কারণ এরকম একটা সেশন মানে একদম ফ্রিতে করা যায় বছরে হয়তো বা একবার, ঠিক আছে? এরকম কিন্তু সুযোগ হয় না। আমার একজন টিম মেম্বার বলতেছে স্যারের কথা অনেক শুনছি, এটা খুবই লাগ যে আজকে আমি স্যারকে পেতে যাচ্ছি। তা আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে শুয়ে আছেন, এটা কোনোভাবেই ম্যানার না, কালচার না, এটা কোনোভাবেই এডুকেটেড পার্সনদের ক্যারেক্টার না। আমরা সবাই একটু উঠে বসি, সুন্দর করে চেয়ারে বসি অথবা একটা জায়গায় বসে তারপর আমরা ট্রেনিংটা নেই। সবার হাতে কি এরকম কোনো ডায়েরি আছে যে আজকের সেশন করার জন্য আমি ডায়েরি নিয়ে বসছি? একটু দেখি তো কার কার হাতে ডায়েরি আছে, একটু দেখতে চাই কার কার কাছে ডায়েরি আছে। এখনো অনেকে ডায়েরি নেয় নাই, আমি একটু দেখতে চাই কারা কারা ডায়েরি নিয়ে বসছেন। হ্যাঁ, সবাই তো আর স্ক্রিনে একটু ডায়েরিটা দেখান, আমি একটু সবাইকে একটু ভিজিট করি। মোটামুটি অনেকেই ডায়েরি নিয়ে বসছে। আবার অনেকেই ভাবছে ডায়েরি এটা আবার কি, এটা খায় না মাথায় দেয়। ডায়েরি হলো এটা লেখার জিনিস। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ নোটগুলো আমরা নোট করে রাখবো। তো আমরা এমন পার্টিসিপেন্ট, আপনারা এত সিরিয়াস সবাই, 100 জন জয়েন করছেন, না জানি স্যার জয়েন করতে পারছে না আমাদের লিমিটেশনের জন্য। কেউ একজন স্যাক্রিফাইস করবেন যে স্যার আজকে তাহলে আমি রিমুভ হয়ে যাই, বা আমি তাহলে আজকে বের হয়ে যাই, স্যার জয়েন করুক, বাকিরা ট্রেনিং করি। একজন সহৃদয়বান ব্যক্তি আছেন যে স্যার আমি তাহলে বের হচ্ছি? কেউ একজন, মানে কি একটু পর তো কেউ না কেউ বের হয়েই যাবেন। তো কেউ একজন দায়িত্ব নিয়ে যদি বের হয়ে যেতেন আর কি। কেউ নাই? এত কঠিন আচ্ছা, এবং পাষাণ একজন আপনারা। একজন এখান থেকে বের হইলে এটা ইয়ে করে দাও, মানে এটাকে স্যার আলহামদুলিল্লাহ জয়েন করতে পারছি স্যার। ওয়েটিং এ দিতে হবে, ওয়েটিং এ দিতে হবে। ওয়েটিং এ দিয়ে কেউ একজন বের হয়ে গেলে উনি আর ঢুকতে পারবে না, পরে স্যারকে রিসিভ করতে হবে। স্যার ওয়েটিং রুম চালু করে দিছি, স্যার ওয়েটিং রুম চালু করে দিছি, এখন আর জয়েন করতে পারবে না। ওকে। এই তো স্যার জয়েন করছে। ওকে,
অনেক প্রতীক্ষার পর আমরা ইতিমধ্যেই আমাদের স্যারকে আমাদের মাঝে পেয়েছি। তো আমি আর কালক্ষেপণ করতে চাই না। আমি আজকের এই চমৎকার এই সেশনে আমি ডেকে নিতে চাই আমাদের সকলের মধ্যমণি, যার জন্য এত অপেক্ষা আমাদের, আমাদের আহ মাথার তাজ, আমাদের জ্ঞানের ভান্ডারের সীমাহীন ব্যক্তি, যিনি আমাদেরকে আজকে তার এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে আহ, জ্ঞান অর্জন করার সুযোগ তৈরি করে দিবেন। ডেকে নিব এমন একজন ব্যক্তিকে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান জনাব ডক্টর জুলফিকার আলী স্যারকে। সবাই স্যারের জন্য লাভ রিয়েক্ট দিয়ে স্যারকে আমরা ভালোবাসা প্রদান করব এবং স্যারকে ওয়েলকাম করব। স্যার, আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম আমরা আসসালাম। স্যারের জন্য আরেকটা লাভ রিয়েক্ট দেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনাকে আমরা শুনছি। সরাসরি কথাবার্তায় চলে যাই। জি স্যার, শিওর। আমার সামনে যারা বসা, আমার যেটা মনে হচ্ছে আপনাদের দেখে অল আর ভেরি ইয়াং। আই মিন 20 থেকে 32-র মধ্যে। আমি কি ঠিক আছি? এজ গ্রুপটা। জি স্যার। মেহরিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জান্নাতুল, আনমিউট করেন। ইমন শুনতে পাচ্ছেন? আয়েশা শুনতে পাচ্ছেন? তরিকুল শুনতে পাচ্ছেন? সালমান ফার্সি? স্যার শুনতে পারতেছি স্যার, স্পষ্ট ভাবে ক্লিয়ার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার। স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। স্যার, আনমিউট করতে হবে একটু কষ্ট করে। আপনাদের এজ গ্রুপ হলো 18 বা 20 থেকে 32-35-এর মধ্যে। পড়াশোনা করছেন, কেউ ছোটখাটো জব করছেন, কেউ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, কেউ বিজনেস করছেন ছোটখাটো, আবার কেউ সেলসে আমাদের সাথে ক্যারিয়ার করার চিন্তা করছেন। দেখেন, এক একটা নদী এক এক জায়গা থেকে উৎপন্ন হয়। এক একটা নদীর উৎপত্তি স্থল কিন্তু এক এক জায়গায়, বাট গন্তব্য একটা, সেটা হলো সাগর। ইয়েস অর নো? ইয়েস Yes. স্যার। ইয়েস স্যার। Yes, sir. Yes. আমরা ঠিক নদীর মতোই, আমরা প্রত্যেকেই সেই নদীর মতোই। আমাদের জন্ম, বেড়ে ওঠা, আমাদের এডুকেশন, আমাদের ফ্যামিলি, আমাদের চিন্তা, আমাদের কাজ কর্ম ডিফারেন্ট হতে পারে, এলাকা অঞ্চল ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের মনে, প্রত্যেকের জীবনের লক্ষ্য একটা, সফলতা। ইয়েস অর নো? Yes. ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই যদি হয় তাহলে সফলতাটা কি? তার আগে আমরা দেখি যে সফলতা আসে কোথা থেকে। মাই ডিয়ার পার্টিসিপেন্ট, জীবনের সত্যিকার লক্ষ্য যদি হয় সফলতা, এবং সফলতা ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। আপনার এখন রক্ত গরম, ইয়াং ম্যান, চেহারা দেখতে সুন্দর, স্মার্ট, জেনজি, আলফা, হোয়াট এভার ইউ সে, যখন আপনার পকেটে টাকা আছে তখন এই পৃথিবী আপনার। যখন আপনার পকেটে টাকা আছে তখন চেয়ার আপনার, সম্মান আপনার, রেসপেক্ট আপনার, পাওয়ার আপনার। যখন আপনার পকেটে টাকা নেই, আপনাকে কেউ রেসপেক্ট করবে না, কেউ গুনায় ধরবে না, কেউ চেয়ার দেবে না, কেউ কাউন্ট করবে না স্যার। এই বিষয়টা যে জীবনের শুরুতে বুঝে সে সবচেয়ে বেশি বুদ্ধিমান।
আপনাদের অনেককে আমি চিনি, অলমোস্ট কাউকে আমি চিনি না, আমাকেও হয়তো আপনারা চিনেন না, বাট আমার কথাগুলো একটু নেওয়ার চেষ্টা করেন প্লিজ। যে যদি আমি সফল না হই, যদি আমার মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম না আসে, যদি আমি আমার বাপ ভাই, মা বাবা, হাজব্যান্ড, ওয়াইফ, পরিবারকে পেট্রোনাইজ করতে না পারি ইকোনমিক্যালি, আমার মূল্য তাদের কাছে নাই। জাস্ট এই জায়গাটাতে আপনারা আমার সাথে একমত না দ্বিমত? কে কে একমত একটু চ্যাট বক্সে এসে বলেন ইয়েস ইয়েস অর নো নো। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, yes, yes. Yes, sir, we are agreed. থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের সবার উদ্দেশ্য যদি সফলতা হয়, তাহলে সফলতা আসে কোথা থেকে? সফলতা আসে একজন মানুষের স্বপ্ন থেকে। কোথা থেকে আসে স্যার? স্বপ্ন থেকে, যে আমি সফল হতে চাই, এই স্বপ্নটা দরকার। স্বপ্নের বাস্তবায়ন, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন ডিপেন্ড করে স্মার্ট ওয়ার্ক বা পরিশ্রম বা ডেডিকেশন থেকে। আজকে আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার এইজের সবাই অন্য জায়গায় বসে আছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, আর আপনি অধীর আগ্রহ অপেক্ষা করছেন রাত 10টায় ডক্টর জেএলি স্যার একটা সেশন হবে, তার কিছু কথা শুনবো। আমার ছোটবেলার একটি গল্প বলি। বর্তমানের গল্প শুনবেন না ছোটবেলা শুনবেন, কোনটা? ছাত্র জীবনের শুনবেন না এখনকার শুনবেন? ছোটবেলা স্যার, ছোটবেলা। এখনকার, আচ্ছা এখনকার গল্প আপনার শোনা দরকার নাই। আপনি জি স্যার, আমার অবশ্যই ফেসবুকে বর্তমান যাবেন, গল্প। আমার ফেসবুকে যাবেন, আমার লিঙ্কডইনে যাবেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখবেন যে আমি একজন সেলিব্রিটি। টিভি টক শোতে যাবেন, আমি সেলিব্রিটি। আমার নাম লিখে গুগলে সার্চ দিবেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী, দেখবেন পেজের পর পেজ আসবে আমাকে নিয়ে লেখা ছবি। এই যে আলী না, যে আলী ছিল আপনাদের মতো বয়সে, সেটা আপনার জানা বেশি জরুরি। ইয়েস অর নো? Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. Yes. কিন্তু আপনারা চুপ থাকলে আমি কোনো কথাই বলবো না। তমা একটা কথা বলে নাই এ পর্যন্ত, Yes, sir. Yes, sir. Yes. পুরো কথা বলে নাই, আকাশ Yes, কথা বলে নাই, sir. তানবীর কথা Yes, বলে sir. নাই। Yes, sir. সবাইকে sir, ওপেন yes. করে যান, আমি সবার কথা শুনতে চাই। Yes, sir. Yes, sir. Yes, sir. আয়েশা কথা বলে নাই, Yes, sir. Yes, sir. Yes, sir. মনে হয় Yes, sir. মেহরুন একবার বলেছিল। Yes, sir. Yes, sir. জাকির কথা বলে নাই, জাকির, রোফ, কথা বলতে হবে সবাইকে। আমি আমি কয়েকটা কথা বলবো, আমার ছোটবেলা নিয়ে, আমার ছাত্র জীবন নিয়ে বলবো। আপনারা যারা মনে করেন যে ইকোনমিক্যাল অবস্থা ভালো না, পকেটে টাকা নাই, সবার মতো মোটরসাইকেল নাই, গাড়ি নাই, ব্যাংকে ব্যালেন্স নাই, অনেক কিছু নাই, রেজাল্ট ভালো না, অনেক কিছু নাই, হচ্ছে না, পারছি না, পারি না, তাদের জন্য আমি বলছি, আমি ডক্টর জেএলি যখন ইউনিভার্সিটি ভর্তি হই, প্রথম পরীক্ষায় ফেল করেছিলাম। প্রথম পরীক্ষায় ফেল করেছিলাম। আমাদের অবস্থা অনেক ভালো ছিল, ইকোনমিক অবস্থা। হঠাৎ করে আব্বা অ্যাক্সিডেন্ট করে, আব্বার পা ভেঙে যায়। আব্বা একটা না 6 মাস হসপিটালে থাকে। আমাদের পরিবারের অবস্থা একেবারে খারাপ অবস্থা হয়ে যায়। বাড়ির থেকে আমাকে টাকা পাঠাতে পারতো না ইউনিভার্সিটিতে। আমি টিউশনিও ছিল না, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমি, কোচিং সেন্টারে পড়াতাম। দেরিতে ঘুম থেকে উঠতাম, দেরিতে 11টার পরে ক্লাস না থাকলে, যাতে 12টার সময় ক্যান্টিনে গিয়ে খাওয়া যায়, সকালে ব্রেকফাস্টটা না করতে হয়। আবার দুপুরে যদি খেতাম তাহলে রাতে আর খেতাম না, এত বেশি করে খেতাম। মানে 2বারের খাবার একবারে খেতাম। ক্যান্টিন আমাদের 10 টাকায় পুরা ইচ্ছা মতো ভাত খাওয়া যেত, ডাল ভাত বা একটু সবজি তরকারি থাকতো, এরকম আর কি। বাট জীবন একটা লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল জানেন? অভাব দূর করতে হবে।
টাকা পয়সা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি থাকতে হবে, ইউরোপ আমেরিকা ট্রাভেল করতে হবে। আমি লাস্ট টাইম যখন ইউরোপে যাই, জার্মানিতে আমার কনফারেন্স ছিল বার্লিনে। বার্লিনের 3 দিনের কনফারেন্স শেষ করে আমি গেলাম ইটালির রোমে। রোমে 2 দিন থেকে আমি গেলাম ডেনমার্কে। ডেনমার্কে থেকে গেলাম আমি ফিনল্যান্ডে। ফিনল্যান্ড থেকে আবার আসলাম সুইডেনে। সুইডেন থেকে আসলাম ফ্রান্সে। ফ্রান্স থেকে সুইজারল্যান্ড হয়ে এরপরে বাংলাদেশে। আর সে আমি একবার রমজান মাস আমরা মেসে থাকি, মেস বন্ধু বান্ধব। 10 টাকা হলো ইফতারের চাঁদা। কয় টাকা চাঁদা? 10 টাকা। 10 টাকা আমার কাছে নাই। এই যে আমার মেয়ে আমার সামনে, ও স্টাডি করছে, শুনতেছে আমার গল্প। তো সবাই চাঁদা তুলতেছে, আমার রুমে আসছে চাঁদার জন্য। ধরেন পকেটে টাকা না থাকলে ইগো বেশি থাকে। কি বলেছি? পকেটে টাকা না থাকলে ইগোটা বেশি থাকে, টাকা থাকলে ইগো কম থাকে। তো পকেটে যদি টাকা নাই, ইগোটা বেশি। বললাম যে আমি ইফতার করবো না, আমি বাইরে ইফতার করব। কি বললাম? ইফতার করবো না, বাড়ি যেয়ে করবো। বাইরে ইফতার করবো, কারণ আমার তো পকেটে টাকা নাই। আবার ফ্রেন্ডদেরকে বলবো টাকা নাই, এটাও লজ্জা করছে। তাই আমি বললাম যে আমি তোমাদের সাথে ইফতার করবো না, বাইরে ইফতার করব। সবাই 10 টাকা চাঁদা দিয়ে ইফতার নিয়ে এলো। ইফতারের জাস্ট আজানের 10 মিনিট আগে আমি বের হয়ে গেলাম, রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 একটা মসজিদের কাছে গেলাম। তখন আজান দিল। সেই মসজিদের টিউবওয়েলে পানি খেলাম। এরপরে মসজিদে নামাজ পড়ে এরপরে বাসায় এলাম, মানে রুমে এলাম, আর আমার মেসে ফিরে এলাম। এটা ছিল আমার ছাত্র জীবনের ঘটনা বললাম। এখন আপনি বলেন, আপনাদের কারো অবস্থা কি আমার চেয়ে খারাপ আছে এখানে? একটু হ্যান্ড রেজ করেন, তার গল্প শুনবো। আমার মনে হয় নাই। বর্তমান যুগে এটা সুযোগই নেই। এত খারাপ দুর্জয়, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? স্যার আছেন? জি জি স্যার, আমি শুনতে পাচ্ছি। বলেন, এখন আমাদের ছেলে মেয়ের অবস্থা কি আমাদের মতো এতটা খারাপ? আমার মনে হয় না। এমনটি তো নাই স্যার। আর যদি কারো থেকে থাকে তাহলে তো সে স্যার বিশ্বজয়ী করে ফেলবে। রাইট। সাইমা বাইজিৎ কিছু বলতে চান? প্লিজ। হ্যান্ড রেজ করেছেন আপনি, নাকি এমনি এমনি হয়ে গিয়েছে? স্যার হয়ে গেছে হয়তো। আচ্ছা, নো প্রবলেম, নো প্রবলেম স্যার। আচ্ছা, তো এই গল্পটা এই জন্য বললাম যে আপনি এখন কোথায় আছেন, আপনার পরিবেশ কি, আপনার কন্ডিশন কি, ইকোনমিক কন্ডিশন কি, নাথিং ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। ইম্পর্টেন্ট ইজ ইউর ড্রিম, ইম্পর্টেন্ট ইজ ইউর মেন্টালিটি, ইম্পর্টেন্ট ইজ ইউর টার্গেট, ইউর ডেডিকেশন। আপনি আপনাকে চালাবেন, আপনি আপনাকে স্যার গাইড করবেন। মেন্টরিং করার দায়িত্ব আমাদের। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জীবনটাকে সুন্দর করতে হবে, জীবনটাকে গুছাতে হবে, সাজাতে হবে, গড়তে হবে, বানাতে হবে, সফল হতে হবে। যদি বাঁচি, বাঁচার মতো বাঁচবো। টিপু সুলতান বলেছিলেন যে শিয়ালের মতো 1000 দিনের চেয়ে সিংহের মতো একদিন বাঁচার বেশি গুরুত্বপূর্ণ, বেশি মূল্যবান। ইয়েস অর নো? ইয়েস স্যার, অবশ্যই। Yes, sir. Yes, sir. যদি এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চান, যদি Yes, মাথা sir. উঁচু করে দাঁড়াতে চান, সম্মান নিয়ে বাঁচতে চান, Yes, sir. তাহলে আপনাকে বাঁচার মতো বাঁচতে হবে। লোকাল বাসে সারা জীবন চলবে না। রেস্টুরেন্টে গিয়ে খাবারের চেয়ে দামের দিকে বেশি তাকাবো, দোকানে গিয়ে প্রাইস ট্যাগের দিকে তাকাবো, এটা চলবে না। লাইফ একটাই, ডিসিশন নিতে হবে আমাকে আজকে, এখনই, যে আমি দাঁড়াতে চাই, উঠতে চাই। মানুষ চাইলে পারে, আমরা চেয়েছিলাম বলে পেরেছি। আমার কলিগ যারা, অনেকের দিন শেষ হয়ে যায় 4টে 5টা, সন্ধ্যা 5টা,
আর আমার দিন শুরু করি সন্ধ্যা 5টা 7টায়। আমি 15 থেকে 20 ঘন্টা পরিশ্রম করি এখন এই বয়সে। যাদের সাথে 20 বছর আগে জব শুরু করেছিলাম তারা সেইখানে আছে অনেকেই, কিন্তু আল্লাহ আমাকে অনেক উপরে নিয়ে আসছে। শুধুমাত্র ডেডিকেশন, ডিসিপ্লিন এবং কমিটমেন্টের কারণে সম্ভব হয়েছে। আমি কারো কথায় কখনো কান দেই নাই। বাংলা সাহিত্যের বিখ্যাত একটা উপন্যাস, আপনারা কেউ পড়েছেন কিনা জানি না, কবি উপন্যাস তারাশঙ্করের। কেউ কি পড়েছেন এখানে? এই উপন্যাসটা পড়বেন আপনারা। যদিও ইয়াং জেনারেশন বই পড়তে চায় না বা বই পড়া ভালো লাগে না। দেখেন, লোকাল বাসের যাত্রী সংখ্যা বেশি না প্রাডো পাজেরোর যাত্রী সংখ্যা বেশি? ঢাকা শহরে আছেন কে কে? একটু হ্যান্ড রেজ করেন তো। ঢাকা শহরে কে কে আছেন? ঢাকার ভিতরে কে কে থাকেন? আচ্ছা, ওমা, সবাই তো ঢাকার ভেতরেই। পুষ্পিতা ঢাকার ভেতরে? আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নের জবাব দেন। নোমান সরকার, হুজুর, আপনি কি আসলেই হুজুর না হুজুরদের ছবি দিয়েছেন? ভিডিও অন করেন যদি সম্ভব হয়। আচ্ছা আচ্ছা, সালমান ফার্সি বলেন, ঢাকা শহরে লোকাল বাসের যাত্রী বেশি না প্রাডো পাজেরোর যাত্রী বেশি? স্যার লোকাল বাসের যাত্রী বেশি। আচ্ছা, লোকাল বাসের যাত্রী বেশি হওয়ার কারণ কি স্যার বলেন তো? লোকাল বাসের যাত্রী বেশি কেন আর প্রাডো বাসের যাত্রী কম কেন? কারণ হচ্ছে আয়ের দিক থেকে মানুষ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি যে স্যার কেউ হচ্ছে প্রাইভেট বাহন গাড়ি ওন করবে, রাইট? জি। কারণ এই শহরে যারা প্রাইভেট গাড়ি ওন করবে তার কম পক্ষে বেতন হতে হবে 2 লক্ষ টাকা ইনকাম, সেটা ব্যবসা হোক আর রিয়ালি 2 লাখের কম হলে গাড়ি মেনটেন করা সম্ভব না ঢাকা শহরে। 2 লাখেও টাফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে বেতন কাভার করেন বা ইনকাম কাভার করেন, সুন্দর অ্যান্সার। আচ্ছা, বেতন বা ইনকাম কেন কাভার করেন এটার উত্তর দেন। এটা বেতন আসলে বা- স্যার হচ্ছে অনেকটা ইচ্ছা শক্তির উপরে, যে আমরা আসলে কতটুকু চিন্তা করি, যে ইনকামের জন্য আসলে আমরা কতটুকু চেষ্টা করি। আমরা অনেকেই হচ্ছে স্বল্প বেতনে জবের মাধ্যমে হচ্ছে আমরা নিজেদের রিজিকটাকে সংকীর্ণ করে ফেলি, এটা একটা কারণ। এটাকে সালমান ফার্সি বলছিলেন? সুন্দর। জি স্যার। আচ্ছা, আমি আপনার সাথে একমত না। অন্য কেউ? বেতন কম হওয়ার কারণ কি বা ইনকাম না হওয়ার কারণ কি? ফকিন্নি লাইফ স্টাইলের কারণ কি? কেন ফকিন্নি লাইফ স্টাইল হবে? স্যার চিন্তাধারা। না, স্যার তার বাংলাদেশের লক্ষ্যটা ওই পর্যন্ত না। হ্যাঁ, তার লক্ষ্যটা ওই পর্যন্ত না যে না সে একটা পাজেরো গাড়ি না, স্যার তার আসলে ওই পর্যন্ত যাওয়ার কোনো স্বপ্ন নেই স্যার, যে পাজারও গাড়ি যে চালাবে স্যার। কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এই জন্য। আচ্ছা আচ্ছা, আমি বলি আপনারা স্যার যা আমার বলেছেন সব। হ্যাঁ, বলেন। তার ড্রিমটা ছোট। সবার অ্যান্সারই সঠিক। আমি যেটা বলি, আজকে লোকাল বাসের যাত্রী সংখ্যা বেশি, প্রাডো বাজারের যাত্রী সংখ্যা কম। এটার একমাত্র কারণ হলো যখন যার যেটা করা উচিত তখন সে সেটা করে নাই স্যার। যখন আপনার পড়াশোনা করার কথা দরকার ছিল, যখন আপনার জীবনে বেশি শ্রম দেওয়া দরকার ছিল, যখন পরিশ্রম করা দরকার ছিল, যখন রিলস না দেখে ফেসবুকে সময় নষ্ট না করে, প্রেম না করে, ভালোবাসা না করে, যখন নিজেকে গড়ার সময় ছিল তখন গড়া হয় নাই। তখন ফাইজলামি করা হয়েছে, মজা করা হয়েছে, ফান করা হয়েছে, দুষ্টামি করা হয়েছে, সময় নষ্ট করা হয়েছে। নিজেকে নিয়ে ভাবার সময় পায় নাই, নিজেকে সময় দেয় নাই, নিজেকে তৈরি করে নাই। আর এই জন্য আজকে তারা সব লোকাল বাসের যাত্রী। ইয়েস অর নো? Yes, sir. ইয়েস ইয়েস। ইয়েস Yes, স্যার। sir. You are right, sir. আমার এখানে আমি খুব হ্যাপি যে অ্যারাউন্ড 100 পার্টিসিপেন্ট। আমি জানি না আপনি কিসে পড়ছেন, আপনার রেজাল্ট কি, আমি জানি না আপনার ফ্যামিলি কি অবস্থা, আমি জানি না আপনি টিনের ঘরে আছেন, পাটখড়ির ঘরে আছেন না বিল্ডিং আছেন। আমি শুধু একটা প্রশ্ন করব, যদি আপনি বড় হতে চান, আপনার এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, টিনের ঘরের দালান কিচ্ছু দরকার নাই। দরকার শুধু আপনার নিজেকে সমর্পণ করবেন 100% যে ইয়েস
আমার জীবনে সফলতা দরকার, স্যার কি করব সেটা বলেন, দায়িত্ব আমাদের। ইয়েস স্যার। দুর্জয় আমার সাথে আছেন কিনা আপনি বলেন। ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, স্যার প্রতিষ্ঠান অবশ্যই আপনার স্যার। মনে, Yes, প্রতিষ্ঠান yes, sir. আমার। Yes, ইয়েস স্যার। yes, sir. অবশ্যই স্যার। ইয়েস স্যার। আপনি যদি 100% নিজেকে 100% নিজেকে দিয়ে দিতে পারেন যে ইয়েস আমার একজন মেন্টর দরকার, আমার জীবনে চেঞ্জ দরকার, আমার জীবনে ডেভেলপমেন্ট দরকার স্যার, আমি লোকাল বাসে চড়তে পারবো না এই গরমের মধ্যে, এই ঘামের মধ্যে অস্থির হয়ে যাই, আমি যেদিন গাড়ি নিয়ে না যাই, আমি সেদিন গুলশান থেকে আসতেছি লোকাল বাসে, রাত্রি বাজে 10:30, এয়ারপোর্টের জাম, বিশ্বাস করেন আমার মনে হচ্ছে আমার বডিটা ব্রাস্ট হয়ে যাবে, আমি ফেটে যাব গরমে। এটা কোনো লাইফ না ভাই, এটা কোনো লাইফ না। কেন এটা কেন হবে? ডিসিশন নিতে হবে আজকে, ডিসিশন নিতে হবে এখন স্যার। বিশ্বাস করেন কেউ আপনাকে এভাবে বুঝাবে না, কেউ না, কেউ না। বরং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার 3 বোন পড়াশোনা করতো, 3 বোন বড় ছিল, আমার চাচা চাচি প্রত্যেকটা মানুষ বলতো কেন হাকিম সাহেব মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে, মেয়েদের পড়াশোনা করে লাভ কি? আপনার আত্মীয় স্বজন কাছের মানুষ কেউ চায় না আপনি বড় হন। আপনি জানেন যদি কেউ চায় সে মহামানব। যদি আপনার কোনো মামা খালা দাদা চাচা কেউ একজন চায়, যদি 500 টাকা দেয়, যদি 200 টাকা দিয়ে বলে যে বাবা তুই একটা বই কিন, তুই আমার কাছে আয়, তোর কি দরকার বল, সে মহামানব, তার পায়ে হাত দিয়ে আপনি সালাম দিবেন এখন থেকে। কিন্তু 99% ক্ষেত্রে আপনাকে নিয়ে কেউ বসবে না, শুধু বলবে যে আমার ছেলে বুয়েটে পড়ে, আমার ছেলে তো ইউরোপে যাচ্ছে, আমার মেয়েটা ডাক্তারি পড়ে। আপনার বাবার সামনে আপনার মায়ের সামনে আপনাকে ছোট করে কথা বলবে, আপনার বাবা মাকে ছোট করে কথা বলবে, এবং তারা এতে আনন্দ পায়। আপনি কোথায় আছেন, আপনি কোন সমাজে আছেন, সেই সমাজকে আপনার দেখিয়ে দিতে হবে যে ইয়েস আমিও সফল হতে পারি। আমার সাথে কে কে একমত একটু হ্যান্ড রেজ করেন, ইয়েস নো লেখেন অথবা হ্যান্ড রেজ করেন, ওপেন করে দেন সবাইকে, ওপেন আনমিউট করে দেন সবাইকে, আমি কথা শুনতে চাই সবার। ইয়েস ইয়েস স্যার। স্যার। Yes, sir. Yes, sir. আজকের সেশন কেমন শুরু? ইয়েস স্যার। ইয়েস। ইয়েস স্যার। Yes, sir. একটু একটু মিউট করেন, কে কোনো বাইরে আছেন? আচ্ছা, আমি তারাশঙ্করের গল্প বলছিলাম, কবি উপন্যাসের। তারাশঙ্করের কবি উপন্যাসের নায়কের নাম হলো নিতাই। নিতাইরা খুব গরিব ফ্যামিলির। নিতাইয়ের পরিবারের লোকজন লাশ কাটে, ডোমের কাজ করে। ডোম 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 চিনেন ম্যাডাম? ডোম মানে লাশ কাটে, লাশ কাটে। আর পার্ট টাইম পাশাপাশি আরেকটা বিজনেস হলো হাইজ্যাক করা, ডাকাতি করা। মানে নিতাইদের পারিবারিক পেশা হলো ডোম, লাশ কাটা, আর পার্ট টাইম যে খণ্ডকালীন কাজ ওইটা হলো ডাকাতি করে। তো নিতাইয়ের কোনোটা ইচ্ছা করে না করতে, ও লাশও কাটতে ভালো লাগে না, ডাকাতিও করতে ভালো লাগে না, কারণ দুইটা ওর কাছে অসহ্য লাগে, খারাপ লাগে। এই নিতাইয়ের মা একদিন নিতাইকে ডেকে বললো যে বাবা তোর লাশ কাটতেও ভালো লাগে না, ডাকাতি চুরি ডাকাতি করতেও পারস না, তো তুই তো জীবনে কিছু করতে পারবি না, তোর ভবিষ্যৎ অন্ধকার, তোরে খাওয়াই আমার লাভটা কি? তুই তো নিদানকাল আমার দেখতে পারবি না বৃদ্ধ হলে, সুতরাং তুই আমার বাড়ি থেকে চলে যা, তোর আমার বাড়ি থাকা দরকার নাই, তোর পিছনে আমি অন্য ধ্বংস করব না। কি মা কি লজিক্যাল আর ইলজিক্যাল? মা লজিক্যাল, কারণ যে ছেলেকে দিয়ে আমার ভবিষ্যতে কোনো আয় উন্নতির নাই, কারণ সে তো লাশ কাটতেও পারে না, পছন্দ করে না, চুরি ডাকাতিও করে না, মানে ফ্যামিলি পেশা তার ভালো লাগে না। সে কি করে? সে টুংটাং ধোয়া গান গায়, কবিয়াল টাইপের মানুষ। তার মা নিতাইকে বাড়ির থেকে বের করে দিল। নিতাই রেল স্টেশন ছিল বাড়ির পাশে, লোকাল রেল স্টেশন,
তার বন্ধুর একটা চায়ের দোকান ছিল সেখানে। সেই চায়ের দোকানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে চা বিক্রি করে, আর ছোটখাটো বিভিন্ন আসরে গান গাইতে যায়। একদিন দুই দিন করে মোটামুটি নিতাইয়ের খুব নাম ডাক হয়ে গেছে একটা সময়। এলাকার মানুষ তারা চিনে, বিভিন্ন জায়গায় হায়ারে নেয়, অনেক সুনাম তার। নিতাই গান গাইতে গাইতে একদিন গয়া কাশি আছে না, বৃন্দাবন, কাশি গয়া বৃন্দাবন, নাম শুনেছেন আপনারা? জি জি স্যার। স্যার, নাম শুনেছি স্যার। হিন্দুদের তীর্থস্থান না গয়া কাশি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, নাম শুনেছেন যাওয়া হয় স্যার। নাই? যাওয়া হয় নাই? শুনছি স্যার। আচ্ছা আচ্ছা, আমি বৃন্দাবন গিয়েছিলাম। ওই যে রাধা কৃষ্ণের যে বৃন্দাবন, কংসের যে জেলখানা, শ্রীকৃষ্ণকে যেখানে বন্দি করে রেখেছিল উত্তরপ্রদেশে, কংসের জেলখানায় গিয়েছিলাম দেখতে, যেখানে শ্রীকৃষ্ণকে বন্দি করে রাখা হয়েছিল। তারপর আপনার রাধা কৃষ্ণর যে গোপীদের নিয়ে যে করতো আম্র কানন, আমের বাগান, এইসব জায়গায় গিয়েছিলাম। যাক, সেটা অন্য আলাপ। এখন নিতাইয়ের গল্প শোনেন। তো নিতাই গান গাইতে গাইতে কাশিতে চলে গেছে। কাশি, গঙ্গার ধারে নদীর পানিতে পা ডুবিয়ে একটা গান গাচ্ছে, খুব সুন্দর জীবনের গান গাচ্ছে। এক বৃদ্ধা এসে নিতাইকে বলল, মা তোমার ডিস্টার্ব হচ্ছে? জিজ্ঞেস করলো যে বাবা, তুমি মৃত্যুপুরীতে এসে জীবনের গান গাইতেছ, তোমার কি বাবা মা নাই, পরিবার নাই? মানে কাশিতে যাই হলো হিন্দুরা বৃদ্ধ অবস্থায় ওই কাশিতে গিয়ে মারা যায়, ওখানে রেখে আসে বৃদ্ধদেরকে। জোয়ান মানুষ যায় না কাশিতে নর্মালি। তো ওইখানে ও তো গায়ক মানুষ, গান গাইতে গাইতে চলে গেছে। তো বৃদ্ধা এসে বলতেছে যে বাবা, তোমার কি মা নাই, বাবা নাই, পরিবারের কেউ নাই? গান থামিয়ে নিতাই ভাবতেছে, তার মায়ের মুখটা ভেসে উঠছে, তার বাবার চেহারা ভেসে উঠছে, ভাই বোনদের কথা মনে পড়ছে। হৃদয়ে আবেগে উদ্বেল হয়ে সে কাশি থেকে নিতাই সেই গ্রামের রাস্তায় গ্রামে চলে আসছে। নিতাই যখন তার গ্রামে আসছে, গ্রামের মানুষ যখন জানতে পেরেছে নিতাই এসেছে, নিতাই এসেছে, পুরো গ্রামের মানুষ ভেঙে পড়ছে নিতাইকে দেখার জন্য। কারণ নিতাই তখন বিখ্যাত, নিতাই তখন মারাত্মক নাম ডাক, সেই ডুমের ছেলে কবি হয়েছে। এটা হলো উপন্যাসের মূল ঘটনা। এই নিতাই গ্রামের মানুষের উচ্ছ্বাস দেখে, তার বাবা মা সবার চেহারা দেখে, চোখ দেখে, ভালোবাসা দেখে, কান্না দেখে নিতাই আক্ষেপ করে বলতেছে, জীবন এত ছোট কেন রে, কেন জীবন এত ছোট? আরে একটা জীবন কি আপনার এমন হতে পারে না স্যার? একটা জীবন কেমন হওয়া উচিত না যে আপনার মনে হবে, আরে জীবন এত সুন্দর কেন রে, কেন এত সুন্দর জীবন? পারে কিনা একটু বলেন তো, এই জীবন আমরা ডিজার্ভ করতে পারি না? ঠিক স্যার, হতে পারে। ইয়েস স্যার, হতে পারে স্যার। স্যার অবশ্যই হবে ইনশাআল্লাহ। কিছু মানুষ বলছে হতে পারে, কিছু মানুষ চুপচাপ, Yes, sir. তাহলে Yes, sir. হবে কিভাবে? ইনশাআল্লাহ হবে, This is ইনশাআল্লাহ হবে স্যার। পুষ্পিতা হতে পারে, রিয়াদ হতে Inshallah. পারে, Inshallah. সালমান হতে পারে, ইয়েস স্যার। অবশ্যই স্যার, অবশ্যই। রায়হান হতে পারে, একটু সবাই বলি হতে পারে। স্যার অবশ্যই। Yes, স্যার, ইনশাআল্লাহ। তাহলে একটু লিখে রাখি, একটু লিখে রাখি নোটে। তারাশঙ্করের কবি উপন্যাসটা পড়বো সবাই, এবং জীবন এত ছোট কেন রে, এই যে একটা উপলব্ধি, এই উপলব্ধির জায়গা যাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক জানতে হবে, কিছু সেলস টেকনিক শিখতে হবে। এটা নিয়ে কি আমি একটু কথা বলবো? আবার খেলা আছে কিন্তু আজকে। খেলা কয়টায়? জানি না স্যার। 11টায়। ইয়েস স্যার, আপনি বলেন। ইয়েস স্যার, কন্টিনিউ করেন প্লিজ স্যার, কন্টিনিউ। এই দুর্জয় খেলা দেখি না শুনবো স্যার। আর আছেন দুর্জয়, জি স্যার। এদের নিয়ে এই ক্রেজ নিয়ে এই অনলাইনে এগুলো হয়,
হেই, না স্যার অফলাইনে দরকার। অফলাইনে চাইবো অফলাইনে চাই, অফলাইনে। অফলাইনে চাই স্যার, অফলাইনে চাই। অফলাইনে স্যার আসলে দাঁড়াবো চাবুক নিয়ে, আমরা মিটিং করতে চাই এরপরে পাগলা ঘন্টি ট্রেনিং হবে, পাগলা ঘন্টি পুরা। সরাসরি চাই স্যার। জি স্যার ইনশাল্লাহ। জি স্যার ইনশাল্লাহ উজ্জ্বল, খুব দ্রুত হবে স্যার। আপনি একটা ঘোষণা দেন তো, এরপরে কথা বলি, কারণ আমার মন চাচ্ছে সবাইকে একটু সামনাসামনি দেখি। আগুন আছে, আগুন আগুন আছে, আগুন আছে সবার মধ্যে, এই আগুনটাকে জ্বালাই নিতে হবে। স্যার খুব খুব দ্রুত একটা আমরা ইন পার্সন একটা সেশনের আয়োজন করব স্যার, ভেরি প্লিজ রিসেন্ট। প্লিজ আপনার আপনার কাছ থেকে স্যার সময় নিয়ে প্লিজ যখন প্লিজ। আপনি দিবেন। আচ্ছা, এখন বলি এই নিতাইয়ের মতো যদি জীবন করতে চান, ডক্টর জে আলী স্যারের মতো, আমি হামনি কিছু না ভাই, আমার চেয়ে বড় হবে না আপনারা, কারণ আমার সামনে মানে আমার ছাত্র জীবনে আমার মতো কেউ ছিল না, আপনার সাথে আমি আছি, সুতরাং আপনি আমাকে ছাড়িয়ে যাবেন ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে ছাড়িয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 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 স্যার। দোয়া করবেন স্যার আমাদের জন্য স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। চ্যাট বক্সে একটু সবাই আসেন, আমার আমার ইটা দিচ্ছি সবাইকে, আমার ওয়েবসাইটের লিংকটা দিচ্ছি। এটা লিখে সার্চ দেবেন আপনি, zulfikarali.com, অথবা ডক্টর জে আলী আমার পেজের নাম, ইউটিউব চ্যানেলও ডক্টর জে আলী। যেটা বলতেছিলাম, সবচেয়ে বেশি দরকার কি জীবনে বড় হওয়ার জন্য, সবচেয়ে বেশি দরকার হলো ঠান্ডা হয়ে যাওয়া, রিয়্যাক্ট না করা, রেসপন্স করা। একজন মানুষ আপনাকে চেতিয়ে দিচ্ছে, রাগিয়ে দিচ্ছে, একজন মানুষ আপনাকে উত্তেজিত করছে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনাকে এমন কথা বলছে ইগোতে লাগার মতো, আপনি ঠান্ডা, যে অনেক দূর যায়, অনেক বড় হয়, সে আগে নিজেকে বরফের মতো ঠান্ডা করে, পাথরের মতো ভারী করে। স্যার লিখে নেন দুইটা শব্দ প্লিজ, আমি নিজেকে বরফের মতো ঠান্ডা করব, পাথরের মতো ভারী করব, লিখে নেন শব্দ দুইটা প্লিজ। জীবন অন্যভাবে চলবে আমার, কারণ আমাকে অনেক দূর যেতে হবে, নতুন করে সেট আপ দেবো নিজেকে। নাম্বার ওয়ান কি, নিজেকে বরফের মতো ঠান্ডা করব আর পাথরের মতো ভারী করব, কাঁঠাল পাতার মতো হালকা করব না, লিখে নেন, কাঁঠাল পাতার মতো হালকা করব না। কি বলেছি, পাথরের মতো ভারী করব, পাথরের মতো ভারী করব, বরফের মতো ঠান্ডা করব, কাঁঠাল পাতার মতো হালকা করব না। প্লিজ আমি অনুরোধ করছি, যদি প্রাডো পাজেরোর স্বপ্ন থাকে, যদি জীবনে নিতাইয়ের মতো মনে হয়, একটা জীবন চাই, যে জীবনে নিজে নিজেকে বলবো, জীবনে তো ছোট কেন রে, এত ভালো লাগছে কেন আমার, কি তোমা পারবো? জি স্যার। কি করবো, রিয়াকশন দেব না, হ্যাঁ রিয়াকশন দেব না। কি বলবে, তুই তো কালো, তুই তো খাটো, তোর তো মাথায় চুল নেই, তোর তো রেজাল্ট খারাপ, তুই তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়স, তোর তো বাবা এটা করে, তোর তো টাকা নাই। ভাই নাই, অনেক প্রবলেম আমার, ইয়েস, কিন্তু আমার যা আছে তা পৃথিবীর কারো নাই, আমার একটা স্বপ্ন আছে, ইয়েস অর নো? ইয়েস স্যার, অবশ্যই বড় স্বপ্ন আছে। আমার একটা স্বপ্ন আছে, আমার একজন মেন্টর আছে, আমার একটা স্কিল আছে, সেই স্কিল কি, সেলস স্কিল। এবং এর পরের সেশনে শুধু সেলস স্কিল নিয়ে কথা বলবো আমি। আজকে জাস্ট আমি শুধু আইস ব্রেকিংটা করছি, একটু পরিচিত হলাম আপনাদের সাথে। জীবন অনেক সুন্দর, জীবন অনেক সুন্দর, অনেক বহুদূর যেতে হবে আমাদেরকে,
এর আর কোনো অল্টারনেটিভ নাই। যদি বাঁচি, বাঁচার মতো বাঁচবো, ফকিন্নি হয়ে, ছোট লোক হয়ে, অর্থহীন হয়ে এই জীবনে বাঁচতে চাই না। ইয়েস স্যার। ডেডিকেশন কি, লেগে থাকা কি, স্বপ্নকে পার্সু করা কি, তার জন্য কি আমি একটা বইয়ের কথা বলবো? কিন্তু লাভ নাই, পড়বেন না তো। জি স্যার, আপনি বলেন। জি স্যার, পড়বো স্যার, পড়বো স্যার। বলেন আপনি স্যার। বলেন। জি স্যার বলেন, পড়বো। জি স্যার বলেন, পড়ার ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে, বলেন। আমার বাসায় বইয়ের সংখ্যা 1000-5 আমার বাসায়। এরপরে প্রতি সপ্তাহে বই কিনি 2 থেকে 3000 টাকার উইকলি। গত সপ্তাহে কিনছি 5000 টাকার, গত সপ্তাহে কিনেছি 5000 টাকা। দুর্জয়, শুনতে পাচ্ছেন? স্যার, জি জি শুনছি স্যার। সবাই জি কিনে স্যার। একদিন একটু 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 আড্ডা দেই বিকেল বেলা বাতি ঘরে, বাংলা মোটর। জি স্যার। জি স্যার, অবশ্যই স্যার। আজিমুদ্দিন 170+ বুক, সেলুট, থ্যাংক ইউ। বাতি ঘরে সবাই কিনে একদিন একটু আসেন, আড্ডা দেই। ঠিক আছে স্যার। কারণ এদেরকে মানুষ করতে চাইলে গড়ায় পিঠে মানুষ করতে হবে, এদেরকে সময় দিতে হবে। নাকি ভুল বললাম? ইয়েস জি স্যার। স্যার, রাইট। স্কুল কলেজ তো Yes, স্কুল কলেজ sir, right, ইয়েস অবশ্যই। স্যার। স্কুল কলেজ তো এখনো মারে না, টিচাররা মারতে ভয় পায়। বাট আমি তো উল্টা, আমি তো স্টুডেন্টকে বলি থাপড়ায় দাঁত খুলে দেয়। আমি তো এখনো পোলাপানটা পিটাই। জি স্যার। শোনেন, কাউকে পিটানোর জন্য অধিকার লাগে, ওন করতে হয়। আর যাকে পিটাবেন সে বলে স্যার আরো পিটান আমারে, আমার ভালো লাগতেছে। কারণ আপনার হাতে একটা চর খাইলে, আপনার বাড়ি খাইলে আমার জীবন ধন্য। ইয়েস অর নো? ইয়েস Yes স্যার। sir, yes sir. ইয়েস স্যার। একটা সত্যি ঘটনা বলি, শোনেন, একটা সত্যি ঘটনা বলি। এই ব্রাজিলের সাপোর্টাররা বললেন কখন খেলা, আবার পরে আবার দোষবেন যে স্যার কোন দিক দিয়ে খেলার সময় চলে গেছে জানি না। জাকির কি বলে? আচ্ছা শুনেন, জি স্যার, অনলাইনে একটা শর্ট দিয়ে দেন। তরিকুল, আমাদের টাঙ্গাইলে, আমার ভাই টাঙ্গাইলের কেউ আছেন এখানে? স্যার আমি ঘাটাল আছি। আচ্ছা, টাঙ্গাইলের একটা বিখ্যাত জমিদার বাড়ি হলো করুটিয়া জমিদার বাড়ি। জমিদার বাড়ি আছে। হ্যাঁ, এই করুটিয়া জমিদার বাড়ির পূর্বপুরুষের একজন খুব বোকাশোকা ছিল। তার মা পাকুল্লা সাহাবারি কাজ করত, খুব গরিব ছিল। ছেলেটা ছিল খুবই বোকা। কিরকম বোকা? ধরেন, ওরা যদি বলতো যে গরু নিয়া চকে যা, ও গরু চকে রেখে নিজে চলে আসতো, তো ঘুমাইতো। ওর জ্বালায় ওর বাপ মা অসুস্থ, মানে অতিষ্ঠ। বাবা নাই, মা অতিষ্ঠ, প্রচন্ড বোকা, প্রচন্ড। একদিন ও গরু নিয়ে চকে গেছে, মানে গরু রাখতে, রাখাল পড়েছে। কিন্তু রোদ, ওই শাহবাড়িদের হিন্দু, ওরাও জমিদার টাইপেরই ছিল, খুব প্রভাবশালী। ওই চৌধুরী সাহেব যে শাহ, উনি কি একটা কাজে গেছে, চকে গিয়ে দেখে সাপ ওই ছেলের উপরে এইভাবে ছায়া দিয়ে আছে। তো বাড়িতে এসে বলল ওই ছেলের মাকে যে আজকে থেকে তোমাদের মা জিয়ের আমাদের বাড়িতে আর কাজ করার দরকার নাই। ওর মা তো ভয় পেয়ে গেছে, হুজুর আমরা কি কোনো অপরাধ করলাম, কেন কাজ করা দরকার নাই? বললো না, তোমরা আমাদের বাড়ির মতোই থাকবা, পরিবারের মতোই, তোমরা আর বোয়ার কাজ বা কিছু করা দরকার নাই। এই জাতীয় সঙ্গীত হচ্ছে খেলার মাঠে, তাহলে তোমরা ছেড়ে দেওয়া দরকার। আচ্ছা, আমি গল্পটা আরেকদিন বলবো। এটা রইলো। নো স্যার। স্যার বলেন। স্যার কন্টিনিউ করে প্লিজ যান। কন্টিনিউ করেন। কন্টিনিউ করেন স্যার, এবার কন্টিনিউ করেন। আসলে এই গল্পটা বলে শেষ করি, এই গল্পটা বলে শেষ করি 5 মিনিটে। আচ্ছা, ওকে ওকে ওকে, ইয়েস স্যার। এই ছেলের একদিন, এই ছেলে প্লিজ, এই ছেলের জ্বর আসছে, প্রচন্ড জ্বর আসছে। তো গরিব মানুষ, জ্বর আসছে, টুকটাক ঝাড় ফুঁক দিয়ে পানি খাওয়াচ্ছে।
তো শুনলো যে একটা পাগল আসছে ফকির, ওনার হাতের পানি পড়া খেলে নাকি জ্বর ভালো হয়ে যায়। তো এই গরিব মা ছেলেকে নিয়ে ওই লোকটার কাছে গেছে যে বাবা আমার ছেলেকে একটু পানি ভরা দেন। তো ছেলের চেহারা দেখে এই যে পাগল লোকটা বলতেছে যে মা তোমার ছেলেকে পানি ভরা দিব না, আমি একটু ঝাড় ফুঁক দিব। কয় দেন। ওই লোকটার ঝোলায় ছিল একটা ওই যে কঞ্চি কঞ্চি বেত, বেত বেত চিনেন? আমরা ছোটবেলায় বেতের বাড়ি খেতাম আর কি, বেত। স্যার সেই বেত দিয়ে স্যার অবশ্যই চিনি। জি স্যার Right. অবশ্যই। বেত দিয়ে বাড়ি শুরু করছে, একটা দুইটা তিনটা বাড়ি দেওয়ার চিৎকার করে ওঠে। তো মা তো খুব কষ্ট পাচ্ছে, 7টা বাড়ি দিচ্ছে। তখন মা গিয়া ঝাঁপ দিয়ে উপরে পড়ছে যে বাবা মাপ চাই, আমার ছেলেকে আর তুমি মাইরো না, আমার ছেলে সুস্থ হওয়া দরকার নাই। পাগল বলল যে তুই করলি কি? আমি তোর ছেলেকে 7টা বেদ দিয়ে 7টা বাড়ি দিছি, ওর 7 পুরুষ জমিদারি থাকবো। যদি আমি 10টা বাড়ি দিতাম ওর 10 পুরুষ জমিদার থাকতো। মাত্র 7টা বাড়ি দিছি, তুই থামাই দিলি। যদি 10টা বাড়ি দিতাম 10 পুরুষ জমিদার থাকবে। এই করোটার জমিদার বাড়ি 7 পুরুষ ছিল। তো আমার কথা হলো যে গড়াইয়া পিটাইয়া যদি এরকম মানুষ করতে পারে, জমিদার বানাতে পারে, তাহলে সেই পিটানি খেতে রাজি আছে কিনা বলেন? Yes, Yes, sir. sir. Yes. Yes, sir. অবশ্যই Yes, sir. sir. না আমি ক্লাসে এদের আছি। বয়স অনেক বেশি, ঘটনা কি? Yes, sir. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আর একটা সেশন আড্ডা হবে, আড্ডা বাতিঘর বাংলা মোটর। এটা আগামী 10 থেকে 15 দিনের মধ্যে করবে। দুর্জয়ের সাথে আমি কথা বলতেছি, যেহেতু খেলা শুরু হয়ে গিয়েছে, আমরা এখন খেলা দেখতে যাই, আমি নিজেও খেলা দেখবো। আর ফিজিক্যাল সেশনটা না, আমি ব্রাজিল সাপোর্ট করি না, ভুল বুঝেন না আমাকে, আমি আর্জেন্টিনা। আচ্ছা স্যার একটা বইয়ের নাম বলতে চাইছিলেন, বইয়ের নামটা বলেন। বইয়ের নাম থ্যাংক ইউ, ভুলে গিয়েছিলাম। মানে মানুষের স্বপ্ন যে কত বড় হয় এবং স্বপ্নকে যে ধরে রাখে, এটার মারাত্মক একটা বই আছে। বইয়ের নাম হলো বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেল। উফ, বিভূতিভূষণ নোবেল পুরস্কার পেত এই বইয়ের জন্য। যদি এই বইটি ইংলিশে তর্জমা করে সুইস একাডেমিতে কেউ পাঠাতে পারতো। একজন রাঁধুনি, এই গল্পের রাঁধুনি, সে একটা রেল স্টেশনের পাশে হোটেলে কাজ করে। তার স্বপ্ন থাকে সে একটা হোটেলের মালিক হবে। এই যে একটা হোটেলের রাঁধুনি, যে বাসন মাজে, যে রান্না করে, আবার স্বপ্ন দেখে হোটেলের মালিক হবে, এই নিজেকে কিভাবে ধরে রাখে লক্ষ্যের দিকে, এই বইটা বলে সেটা আপনি পাবেন। আর দ্বিতীয় হলো আরেকটা বই বলছি, এটা আমার লেখা, এটা হলো কিংবদন্তির নীরব ধন, বইয়ের নাম। মন থাকবে? জি স্যার। গুগলে গিয়ে আপনি কালেকশনে আছে আপনার বইটা। স্যার আমার হাতে আছে। এটা কিভাবে পেলেন আপনারা? কার কাছ থেকে নিলেন? এর আগে কি আমার কোনো সেশন করেছেন? আপনার সেশন থেকে নিয়েছি অনেক আগে। কিন্তু আমার সেশন করেছেন এর আগে কখন আপনারা? ইয়েস স্যার, স্যার আমি করেছি। আল্লাহ, কবে করলেন? জি স্যার Yes, করেছি। sir. এই যে আমি 2022 স্যার। আমি লিংক দিয়েছি। 2022 সালে যে আমার সেশন করেছে, তার তো একজন ট্রেনার হওয়ার কথা ছিল। তার মানে আপনি আমার সাথে লেগে থাকেন নাই। এটা হবে না। নতুন করে এক্সপি সেটআপ দেন, নতুন করে মেন্টাল সেটআপ দেন। আপনি শুধু 3টা বই পড়েন, 3টা বই। একটা হলো তারাশঙ্করের কবি উপন্যাস, একটা হলো বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেল, আর একটা হলো ডক্টর জে আলীর কিংবদন্তির নীরব ধন। প্রশ্ন করতে পারেন স্যার আমি সায়েন্সের ছাত্র, আর্টসের ছাত্র,
আমি কেন গল্পের বই পড়বো? কারণ আমি আপনাকে তৈরি করবো এই জন্য। আপনার জানা দরকার নেই আপনি কেন পড়বেন, আপনি বই 3টা পড়েন। এই বই 3টা পড়ার পরে আপনি এখন যে মানুষ এই 3টা বই পড়ার পর যদি আপনার মধ্যে চেঞ্জ না আসে, বিন্দু মাত্র একটা চেঞ্জ, মেন্টাল চেঞ্জ না আসে, এই 3টা বইয়ের মূল্য আমি আপনাকে দিয়ে দিব। স্যার প্রথম বইটার নাম কি বললেন? কবি উপন্যাস। কবি উপন্যাস, কবি তারাশঙ্করের। আর দ্বিতীয়টা হলো আদর্শ হিন্দু হোটেল। আর লাস্ট হলো আমার বই লিঙ্ক দিয়ে দিছি, যারা সলভেন্ট মানে টাকা পয়সা আছে তারা আরো 2-4টে বই এখান থেকে কিনে ফেলবেন। যেমন সফলতার প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, আমার গল্প উপন্যাসগুলো। হ্যাঁ, অর্থাৎ আপনি যারা জীবনে অনেক বড় হতে চান তারা নিজেদের পেছনে ইনভেস্ট করেন, নিজেদের তৈরি করেন। 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন যেরকম, 100 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন কিন্তু সেরকম না, আরো বেশি। So আমি চাচ্ছি একটা ফাউন্ডেশন তৈরি করতে আপনাদের। দুর্জয়ের সাথে আমার আজকে না কালকে কথা হয়েছে যে একটা বিশাল ইভেন্ট আপনাদের নিয়ে করব। দুর্জয় একটা টার্গেট দেন সবাইকে, আমার টিমকে। আমি চাই টিমের 100 জন এই টার্গেট ফিল আপ করবে। দুর্জয়, জি স্যার। কোন টার্গেট দেওয়া আছে না আজকে রাত্রে দিবেন? স্যার কোনো টার্গেট টার্গেট নাই, এদেরকে নিয়ে আমরা একটা এমনি প্রোগ্রাম করব ইনশাআল্লাহ খুব ভেরি রিসেন্ট। চমৎকার, এইভাবে তো কেউ বলে না কখনো। চমৎকার চমৎকার, জি স্যার। ভেরি গুড, মনটা ভরে গেল। আজকের মতো এখানে শেষ করছি। আমাদের 1 ঘন্টার সেশন ছিল, একটু আগে শেষ করছি। জি স্যার, আর থ্যাংক ইউ স্যার। আমাদের রিসেন্ট একটা প্রোগ্রাম হচ্ছে বাতিঘরে। কোথায় জি স্যার, দুর্জয়? ইনশাআল্লাহ বাতিঘর স্যার। আমি আপনার স্যার কতজন স্যার ওইখানে সুযোগ পাবে? 50 জন আচ্ছা স্যার। বা 100 জন, সমস্যা কি? যারা এই 3টে বই কিনবে এবং পড়বে, শোনেন, যারা এই 3টে বই কিনবে এবং পড়বে তারা বাতিঘরে আসবে, নইলে আমার কথা পরে বুঝবে না তারা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, 3টা বই সবাইকে কেনা এবং পড়া নিশ্চিত করি এবং বাতিঘরে আসি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। 1-2 মিনিট কোনো প্রশ্ন থাকতে পারে প্লিজ, 2 মিনিট, মানে কোশ্চেন আর অ্যান্সার সেশন প্লিজ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যে কোনো প্রশ্ন প্লিজ। স্যার বাতিঘর কি কোনো প্রকাশনী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইমেলাতে দেখেছিলাম বাতিঘর। মানে বাতিঘর হলো এমন একটা জায়গা, দেখেন আপনি যদি কামারের দোকানে গিয়ে বসে থাকেন, আপনার এই বরকাতে কিছু ধুলা ময়লা কালি লাগবে। যদি আতরওয়ালা আপনার বন্ধু হয়, আতরের দোকানে যদি বসে থাকেন, আপনার গায়ে কিছু সুগন্ধি লাগবে। একবার শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ, উনি একটা মাটির ঢিলা, মাটির খণ্ড হাতে নিয়ে নাকের কাছে স্পর্শ করে দেখলেন মাটির খণ্ডটা খুবই গুড স্মেল। মাটিকে জিজ্ঞেস করলেন, হে মাটি, তুমি এত সুগন্ধি কেন? কেন তুমি এত সুগন্ধি? মাটি বলল যে আমি বর্ষার মাটি, আমি বর্ষার মাটি, আমার উপরে গোলাপের গাছ জন্মে, পাপড়ি পরে, ফুল পরে, এই জন্য আমি এত সুগন্ধি। আমি তুরস্কে গিয়েছিলাম, ইস্তাম্বুলে, স্পার্টা, বার্লা, আঙ্কারাতে 15 দিন ছিলাম। পৃথিবীর সুন্দরতম জায়গা এই তুরস্কের এই জায়গাগুলো। গোলাপের অসংখ্য ক্ষেত, বাগান, গোলাপ দিয়ে তারা চকলেট বানায়, ক্যান্ডি বানায়। তো যেটা বলছিলাম, যে যদি আপনি গোলাপের মতো সৌন্দর্য হতে চান, সুগন্ধি হতে চান, আপনাকে গোলাপ বাগানেই ঘুরতে হবে। কামারের কাছে কোরআন পড়া নিষেধ। বাতিঘরের কথা কেন বললাম? এই যে ইয়াং ছেলে মেয়ের আমার সামনে বসা, প্লিজ আমার কথা বিশ্বাস করেন, আপনি যা হতে চান, যা করতে চান, সব সম্ভব। এখন সম্ভব, কিন্তু একটা সময় পর আর সম্ভব হবে না।
আজকে বনানী চেয়ারম্যান বাড়ি গুলিস্তান রাস্তায় দাঁড়িয়ে 50 জন লোক ইন্টারভিউ করান, দুপুরে এসি রুমে বসে লাঞ্চ করে জিজ্ঞেস করেন যে ভাই আর একটা জীবন যদি পেতেন কিভাবে নিজেকে তৈরি করতেন, উনি আপনাকে উত্তর দিবে যে সবকিছু ছেড়ে শুধু নিজের পিছনে সময় দিতাম, নিজের ডেভেলপমেন্টের পিছনে সময় দিতাম। ইয়েস অর নো স্যার? উত্তরটা এরকম আসবে কিনা সিনিয়র যারা বলেন? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমি আপনি কেন সেই সুযোগটা স্যার হাতছাড়া করবো আমাকে বলেন? প্রত্যেকটা ব্যর্থ মানুষ আফসোস করে, প্রত্যেকটা সফল মানুষ এনজয় করে, অথচ ব্যর্থ এবং সফল মানুষ একই ঘরে জন্ম, একই ঘরে বেড়ে ওঠা, একই মায়ের সন্তান। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একই সন্তান, একই মায়ের সন্তান। আর্মির কর্নেল, আর্মির কনস্টেবল, কোম্পানির সিও, কোম্পানির পিয়ন, একই মায়ের সন্তান। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস স্যার। তফাৎটা কোথায়? স্যার Yes, sir. কর্মে। Yes, sir. তফাৎটা কর্মে, চিন্তায়। প্রশ্ন করেন, আমি ছেড়ে দিব। আমি কিন্তু ছাড়তে পারতেছি না, আমি মজা পাচ্ছি। শিউলি আক্তার কিছু বলবেন ম্যাডাম? জি স্যার, অবশ্যই একটা বলেন প্রশ্ন ম্যাডাম, করার ছিল। প্লিজ স্যার বলেন। আপনি জীবনের সবচেয়ে মানে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান একটি উপদেশ আমার জন্য দিয়ে দেন স্যার, আমি চাচ্ছি ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার লাইফে। আরে আমি ধরেন ক্লাস 9 বা 10-এ পড়ি, এরকম আমি প্রচুর পড়তাম, প্রচুর পড়াশোনা করতাম, কারণ আমি জানতাম যে পড়াশোনা না করলে আমার মুক্তি নাই, উন্নতি নাই। আমাদের মামারা ছিল খুব ধনী মানুষ, একই গ্রামে আমরা। মামাদের বাড়িতে জাগির মাস্টার ছিল, ওই মাস্টারের কাছে আমরা ফ্রি পড়তে পারতাম, কিন্তু মামাদের বাচ্চা কাচ্চা পড়ানোর পরে আমাদের পড়াইতো। তাই তো আন্ডারস্ট্যান্ড? মানে মামাদের ছেলেমেয়ের আগে পড়তো, পরে পড়াইতো আমাদেরকে। আচ্ছা, ওই সময় আমার চাচা বনানী থাকতো, ঢাকা ভার্সিটি পড়াশোনা করছে, বিশাল হাই ফাই ফ্যামিলি তারা, চাচা আপন চাচা। আমার চাচি হলো শাহজাহান সিরাজের আপন বোন, মানে মন্ত্রী ছিল না। শাহজাহান সিরাজের নাম শুনছেন? সিনিয়র যারা তারা শোনার কথা, জুনিয়ররা নাও শুনতে পারেন। স্যার শুনছি স্যার আমি। উনি অনেক বিখ্যাত মানুষ, শাহজাহান সিরাজ, ওনার আপন বোন। তো আমি আমার ঘরটা রাস্তার পাশে, আমি পড়তেছি, শব্দ করে পড়তাম। এখন তো ছেলেমেয়েরা শব্দ করে পড়ে না, পড়তে শরম পায় এখন। তো আমার চাচি রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে যে এই ঘরে কে পড়ে? আমার কথা বলছে যে জুলফিকার পড়তেছে। তো আমার চাচি বললো যে পড়াশোনা করে কি করবে, তো কামলা খাটা হবে। কি বলছে আমার চাচি? কামলা খাটা। কামলা খাটা কামলা খাটা। বুঝবেন? টাঙ্গাইলের লোক স্যার কামলা খাটা বুঝবেন না। এই দুর্জয় বুঝেন না? ময়মনসিংহের লোক। স্যার বুঝি আমরা। জি স্যার, যেগুলো কাজ করে আমরা বুঝি। Yes, কামলা খাটা মানে পরের বাড়িতে জি কাজ স্যার, কাম আমরা করে। বুঝি স্যার। বুঝেন না? হ্যাঁ পরের বাড়িতে কাজ করে এটা কামলা খাটা বুঝি তো। হ্যাঁ হ্যাঁ। তো বলে যে তো পড়াশোনা করে এটা কি হবে, কি করবে? কামলা খাটা হবে। কাজ করা। হ্যাঁ, কাজ করা, কামলা খাটা হবে। তো দেখেন, কামলা খাটা আমাদের আঞ্চলিক ভাষা বলে সারা খাটা। ওই তো সৈরা খাটা। আচ্ছা, তো এখন দেখেন, এটা শোনার পরে আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিলাম, প্রতিজ্ঞা করলাম যে এক জীবনে এমন কিছু হব যে আমার সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আমার সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। আমার চাচা আমাকে 4-5 বছর আগে ফোন দিয়েছে যে বাবা তোমার বই কোথার থেকে নিব। আমি বললাম যে চাচা রকমারি.com থেকে নিয়েন। আমার ছোট ভাইয়ের কাছে বলছে যে জেএলিকে বললাম বইয়ের কথা, আমাকে জেএলি বই দিল না, বললো রকমারি.com থেকে নিতে। এবং এখন আল্লাহ আল্লাহ মাফ করুক, আমি কিন্তু অহংকার করে বলছি না, আমি জাস্ট আমি ম্যাডামের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বলছিলাম যে অহংকার করে বলছি না।
বাট অ্যাপয়েন্টমেন্ট লাগে। আপনার জীবনে এমন কিছু হন যাতে আপনার আশেপাশের লোকজন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাছে আসতে হয়। জীবন একটা। প্লিজ, আর কোনো প্রশ্ন? সময় শেষ। আর কোনো প্রশ্ন? লাস্ট কোশ্চেন। ব্রাজিলের সাপোর্টাররা অলরেডি চলে গেছে অনেকেই। 100 জনের মধ্যে 82 জন আছে, তার মানে 20 জন ছিল ব্রাজিলের সাপোর্টার। না স্যার, আমি এখনো আমার আছি একটা স্যার। প্রশ্ন ছিল বলেন না ম্যাডাম, প্লিজ। স্যার, আপনার সাহিত্য অঙ্গনে আপনি আপনার লাইফে কোন রাইটারের বই সবচেয়ে বেশি পড়েছেন? লাইক উপন্যাস, ছোট গল্প, এই টাইপের বইগুলা, কোন রাইটারের বই আপনি সবচেয়ে বেশি পড়েছেন? এটা জটিল প্রশ্ন করেছেন আপনি। আমি সবচেয়ে বেশি বই পড়েছি, আমি আসলে না, ধরেন এক একটা বয়সে এক এক রকম বই। যেমন ধরেন আমি যখন ছাত্র ছিলাম তখন পড়তাম, আপনাদের মতো বয়সে পড়তাম হলো সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, এদের বই পড়তাম। এরপরে পড়েছি হলো বঙ্কিম, শরৎ, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের বই বেশি, এদের উপন্যাসগুলো পড়েছি। এরপরে এখন যেটা পড়ছি, এখন শুধু পড়ি হলো বিদেশি উপন্যাস, গল্প উপন্যাস, ইতিহাসের বই, আর বিভিন্ন ফিলোসফি, দর্শনের বই। ইতিহাস, জীবনী গ্রন্থ, দর্শন, এগুলা বেশি পড়ি। আপনি তাহলে যদি আপনি হয়তো ফ্রুয়েডের বই অনেক পছন্দ করেন, সিগমন্ড ফ্রুয়েডের। হ্যাঁ, আপনার যদি আপনি গল্প উপন্যাস পছন্দ করেন, আমার একটা বই আছে, আপনি নিতে পারেন, লোভ, বইয়ের নাম লোভ। আরেকটা বলছে লাবণী পয়েন্ট। এবং প্রত্যেকটা বই আপনি যখন, আমি তো বিজনেসের প্রফেসর, সেলস এন্ড মার্কেটিং পড়াই এবং সেলস এন্ড মার্কেটিং নিয়ে কাজ করি। বাট আপনি যদি কোনো আমার ছোট গল্পের বই পড়েন, বা আমার একটা উপন্যাস আছে অভিশাপ, এই উপন্যাসটা মেয়েরা, এটা একটা মেয়ের জীবন নিয়ে লেখা। একটা মেয়ে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্রী ছিল, সে তার জীবন একটা ভুল করে, এই একটা ভুলে তার জীবনটা ভুলে 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 চলে যায়। মারাত্মক টাইপের একটা কাহিনী, মেয়েদের জন্য এই বইটা অভিশাপ। অভিশাপ লিখে গুগলে সার্চ দিলে পাবেন। আমার গল্প উপন্যাসগুলো পড়লে আপনি মুগ্ধ হবেন। আর বই, সব বই টানে। যেমন ইদানিং আজকে একটা বই ধরেছি, অদ্বৈতমূল্য বর্মনের ৮৩টি নদীর নাম। এটা আমি 1 বছর আগে একবার ধরেছিলাম, প্রথম 3 লাইন পড়ে আমি হ্যাং হয়ে গেছি। আল্লাহ, এত সুন্দর কিভাবে লেখে, মানে কিভাবে লেখে, এত সুন্দর লেখা। ৮৩টি নদীর নাম কি কেউ পড়েছেন এখানে? স্যার, নাম শুনেছি, পড়া হয়নি। আল্লাহ, আমি একটু বলি, দেখেন, ৮৩টি নদীর নাম, তার কুল জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, প্রাণের সন্দেশে বহিয়া যায়, সকালের সূর্য তাকে ঘুম ভাঙায়, সরি, ভোরের আলো তাকে ঘুম ভাঙায়, দিনের সূর্য তাকে তাতায়, রাতের চাঁদ ও তারারা তাকে নিয়ে ঘুম পাড়াইতে বসে, কিন্তু পারে না। আপনি বুঝতেছেন? 3টা লাইন কি কথা বলছে। আবার বলছি, তিতাস একটি নদীর নাম, তার কুল জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, জীবনের সন্দেশে বহিয়া যায়, ভোরের সূর্য, ভোরের বাতাস তাকে জাগাইয়া দেয়, দিনের সূর্য তাকে তাতায়, রাতের চাঁদ ও তারারা তাকে নিয়ে ঘুম পাড়াইতে বসে, কিন্তু পারে না। আপনি বুঝতেছেন কি লেখা? এই জিনিস আপনি পড়েন নাই, পড়তেছেন না। অনেক মেটাফরিক। এখন পড়েন, হ্যাঁ এখন পড়েন, এখন ভালো লাগবে। কারণ এখন আপনার সাথে আপনার মেন্টর আছে, ডক্টর জিয়ালি স্যার আছে। এখন এই বইগুলো আবার ধরেন, নতুন করে নিজেকে তৈরি করেন। আমি বছর 2 আগে কোন একটা ট্রেনিং এ ভিক্টোরিয়াতে, হোটেল ভিক্টোরিয়া পল্টনে, আমি বলেছিলাম
যে আপনারা আমার কথা শুনেন, আপনাদের মধ্য থেকে কে একজন আমার চেয়ে ভালো ট্রেনার হবেন। আফটার 3 ইয়ার্স গিয়ে দেখি একটা প্রোগ্রামে, গার্লস গাইডে বেলি রোডে একটা মেয়ে মানে আমার আগে ট্রেনিং করাচ্ছে। সে আমাকে দেখে বললো, স্যার 3 বছর আগে আপনার লেকচার শুনেছিলাম ইয়া হোটেল ভিক্টোরিয়া পল্টনে বিন প্রবেশের পাশে। দেখেন, আমি একটা ট্রেনিং এ সেশনে বলেছিলাম যে তোমরা আমার কথা শোনো, আমার দেখানো পথে চলো, আফটার 3 or 4 ইয়ার্স তুমি আমার চেয়ে বড় ট্রেনার হবে। সে সেটা হয়েছে। আর আমরা তো জাদুকর টাইপের মানুষ, আমরা যাকে যা বলি সে তাই হয়ে যায়। বিশ্বাস করেন আপনি আমার কথা, শুধু বিশ্বাসটা করেন আপনি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, শুধু আপনি টাস্ট করেন। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ অবশ্যই বিশ্বাস করি স্যার। বলেন কি প্রশ্ন ছিল? জি স্যার, আজকে অসাধারণ একটা সেশন হয়েছে। আমি খুবই মনোযোগ দিয়ে স্যার সেশনটা করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বেশ কিছুদিন আগেও আমি একটা সেশন করেছি স্যার। আপনার কোনটা? সেশনগুলি যখনই করি তখন ব্যতিক্রম কিছু পাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে যে জিনিসটা আপনার কাছে জানার ইচ্ছা স্যার, সেটা হচ্ছে আমরা তো প্রত্যেকে হাত পা নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। তো আমি আসলে নিজেকে খোঁজার চেষ্টা করি, এবং পাশাপাশি হচ্ছে স্যার মানে যেটা বিভিন্ন জায়গা থেকে আমি শুনেছি যে মানুষ হওয়ার যে বিষয়টা, এটা কিভাবে করে হতে হতে পারি স্যার, এই বিষয়টা যদি একটু বলতেন আর কি স্যার। মানুষ হওয়ার জন্য আপনি দুইটা জিনিস, একটা হলো যে আমরা যদি মুসলমান হই, আপনি যদি মুসলমান হন, আপনি যদি আল্লাহর নবীকে ফলো করেন, তার কথাবার্তা গুলো ফলো করেন, আপনি পরিপূর্ণ একজন মানুষ হবেন। আর বাংলাদেশে সার্ভাইভ করার জন্য, বাংলাদেশ একটা পিকুলিয়ার জায়গা, এখানে সফলতার জন্য আপনাকে একদম পীর ধরতে হবে। সেটা দেওয়ানবাগ শরীফের পীর না, ফুরফুরা শরীফের পীর না, এনায়েতপুর খাজা বাবা দরবার শরীফ না, আমাদের মতো পীর। মানে আমাকে না, আমি ভুল বোঝেন না, আমি কিন্তু আমাকে মিন করছি না, এটা দুর্জয় হতে পারে। অর্থাৎ আপনার দেখা, আপনার আশেপাশে কোন একজন সফল মানুষকে তার কাছে বায়াত নিতে হবে, সাবমিশন করতে হবে, মেন্টর সিলেক্ট করতে হবে, যে ভাই, উস্তাদ, গুরু, স্যার, আমি আপনার কাছে আসছি, আমার মানুষ বানিয়ে দেন। এই জাস্ট একটা কথা, কি, যে আমি আপনার কাছে আসছি, আমার মানুষ বানিয়ে দেন। এরপরে সে যেভাবে বলবে, দেখেন, এই যে মেন্টর, এই যে পীরের কথা বললাম, এটা তো কিছু চায় না। এটা তো ওই পীর না যে গরু কিনে নিয়ে যেতে হবে, ছাগল কিনতে হবে না। সে শুধু আপনাকে বলবে যে আপনি এটা করেন, এটা করেন, এটা করেন না, এবং নিজের চেঞ্জ বুঝতে পারবেন। বিষয়টা এরকম কিন্তু যে আপনি 1 মাস 2 মাসের মধ্যে না, এই 3টা বইয়ের নাম দিয়েছে আমি, 3টা বই, এই 3টা বই যে মনোযোগ দিয়ে পড়বে, সিরিয়াসলি পড়বে, এই 3টা বই পড়ার পরে আপনার মনোজগতে একটা পরিবর্তন আসবে। ঘুমের ট্যাবলেট খেলে ঘুম আসে, হ্যাঁ, এরকম বই দিয়ে আমরা ট্রিটমেন্ট করি মানুষের। আপনার যে যে প্রবলেম আছেন, যে যে টেনশনে আছেন, যে যেখানে আছেন, আমি বইয়ের নাম বলবো, ওই বইটার সলিউশন আছে। এটা অন্যরকম একটা জগৎ, অন্যরকম বিদ্যা। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? লাস্ট কোশ্চেন, আমি কিন্তু শেষ করতে চেয়েছিলাম আরো আগে, অলরেডি 11:30 বেজে যাচ্ছে। দুর্জয়, আর কিছু? আর কোনো প্রশ্ন? স্যার মানে আমার আমারও একটা ছাড়তে, কোশ্চেন। আমারও ছাড়তে ইচ্ছা করছে না, আপনাদের এত আগ্রহী সবাই, যদিও জান্নাত হাই তুলতেছে। বলেন, প্রশ্ন বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে স্যার, মানে ম্যাক্সিমাম বিজনেসম্যানরা দেখি হচ্ছে বই পড়ে স্যার, এটা কেন জরুরি একটু যদি বুঝিয়ে বলতেন, মানে বিজনেসের সাথে বইয়ের সম্পর্কটা কি? সুন্দর কথা বলছেন, সুন্দর কথা বলছেন, ভেরি গুড, ভেরি গুড। শোনেন, এটা হলো যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, এটা গল্প শুনেছি ছোটবেলা ওয়াজ নসিহতে। তার মা নাকি 30 সিবারার হাফেজ ছিলেন, এবং
উনি নাকি জন্মের পরে 30 চেহারা মুখস্থ করে জন্মগ্রহণ করেছিল, এরকম গল্প আমরা শুনি। সত্য মিথ্যা মালিক জানে। বিষয়টা হলো যে একজন মানুষ হলো সাদা কাগজের মতো। কি বলছি ভাই? স্যার কি বলছি? স্যার একজন মানুষ আমার হচ্ছে সাদা সাদা কাগজের মতো। কাগজের মতো। সাদা কাগজের মতো। আচ্ছা, এই সাদা কাগজটা জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতায় পরিপূর্ণ হয় বইয়ের মাধ্যমে। অর্থাৎ মানুষ লার্নিং করে কয়েকটা জায়গা থেকে, এই যে ট্রেনিং থেকে করে, অভিজ্ঞতা কোনো মানুষের সঙ্গ থেকে করে, আর বই থেকে করে। এখন ধরেন আপনি বই পড়লেন না, আপনার জ্ঞান হলো না, তাহলে আপনার আইডিয়া আসবে না, ক্রিয়েটিভিটি আসবে না। একজন মূর্খ এবং জ্ঞানীর কেন এত মূল্য? মূর্খের মূল্য নাই, জ্ঞানীর কেন মূল্য? মন্ত্রী মিনিস্টার, বড় বড় মন্ত্রী মিনিস্টার আমাদের নিয়ে যায় তাদের গাড়িতে করে বিভিন্ন জায়গায় কথা বলার জন্য, অথচ বছরের পর বছর পলিটিক্স করে জেল খেটে জীবন যৌবন শেষ করে ফেলছে, তারা এসে পাত্তা পায় না। কারণ কি? কারণ জ্ঞান। আপনি যখন বই পড়বেন তখন আপনি জ্ঞানী, শেষ করে জ্ঞানী হবেন। যখন আপনি জ্ঞানী হবেন তখন আপনার চিন্তা পরিশীলন একটা ভাব আসবে, আপনার কথার একটা ওয়েট আসবে। এরপর আপনি কোনো সিদ্ধান্ত নিলে ওটা রাইট সিদ্ধান্ত হবে। আপনি কোনো বিজনেস করলে প্রফিট বেশি হবে। পৃথিবীর যে বিলিয়নার, বড় বড় বিলিয়নার, তারা বই পড়ে নিজে সমৃদ্ধ করেছে এবং তার আইডিয়া দিয়েছে। এরপর হাজার হাজার লোক তাদের পজিশনে কাজ করে খাচ্ছে। বলেন, প্রশ্ন করেন। নেক্সট প্রশ্ন কি বলতে চাইছিলেন কে যেন? ছিল হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, প্রশ্ন করার আগে একটা অনুভূতি শেয়ার করার যদি সুযোগ দিতেন আপনি। হ্যাঁ বলেন। স্যার, আপনি বলেছেন যে আসলে বরফের মতো ঠান্ডা হয়ে যেতে হবে যদি বড় কিছু করতে চাই, এবং হচ্ছে পাথরের মতো ভারী হতে হবে, দেন হচ্ছে গিয়ে কাঠোর পাথরের মতো হালকা হওয়া যাবে না। তো যখন আমি এই কথাটা লিখতেছিলাম, তো আনফরচুনেটলি আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। মানে খুব বিব্রতকর একটা অবস্থা যে আমি এত একটা ইন্টারেস্টিং মুহূর্তে আছি বা একটা সিরিয়াসনেস অবস্থায়, আর সেই জায়গায় ফোনটা বন্ধ হয়ে গেছে। মানে স্বাভাবিক প্রক্রিয়া ভাবেই মেজাজ একটু ফোকাস সরে যাওয়ার কারণে একটু মেজাজটা বিঘ্ন হচ্ছিল। কিন্তু আমাকে এই কথাটা আমাকে বাধা দিল যে আমি বরফের মতো ঠান্ডা হতে চাই। কেমন যেন মনে হলো আমার এখন থেকে শুরু হয়ে গেছে আমার জন্য সেই ওহ, ইয়াটা। তো চমৎকার চমৎকার। ফোনটা আবার আমি যখন খুলেছি, খোলার দেন হচ্ছে 3 মিনিট পর আবার ফোন বন্ধ হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না কেন আমাকে বারবার বের করে দিচ্ছে। এবং হচ্ছে এখন আমি যখন কোশ্চেনটা করব, দেন হচ্ছে আমি দেখতেছি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি, বাট হচ্ছে গিয়ে আমি ওই কিছু বলতে পারতেছি না। মানে নেট একদম প্রবলেম হচ্ছে। তো এমন একটা সিরিয়াসনেস অবস্থায় এসে আমি তো আবার ফিল করতে পারতেছি যে আমাকে হয়তো বরফ হওয়ার জন্য বারবার আদেশ দেওয়া হচ্ছে। তো আমি বরফের নেই অনেক ঠান্ডা হওয়ার পরে দেন হচ্ছে কোশ্চেন করার সুযোগটা পেয়েছি। আমি আসলে খুব সিরিয়াস এবং খুব এক্সাইটেড যে আলহামদুলিল্লাহ আমি শুধু এই 3টা কথাই খুব ভালোভাবে নিতে পেরেছি। পুরা অনেকগুলো বিষয়, আসলে সবগুলো বিষয় তো নেওয়া পসিবল না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এই 3টা কথার উপর যদি আমি মানতে পারি তাহলে আমার যে মিশন, ভিশন এবং গোল সাকসেস হওয়া সম্ভব। তো স্যারের কাছে আমার যে কোশ্চেনটা ছিল, আমি ফোকাসকে ধরে রাখার জন্য কিভাবে কাজ করতে পারি বা কি পড়লে বা কি করলে আমার আবার ফোকাসটাকে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। স্যার, ফোকাস আমি একটা কাজের উপর ফোকাস ধরে রাখার জন্য কি করতে পারি? মেন্টর 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 দরকার। মেন্টরের কাজ হলো আপনাকে ফোকাসের মধ্যে টিকিয়ে রাখা। অনেক ভালো লাগলো। দেখেন, আপনি যে গরম হন বিপদ আপনার, এটা আমরা অনেকে বুঝি না। আপনি ঠান্ডা হইলে লাভ আপনার, এটা আমরা অনেকে বুঝি না। আচ্ছা, আজকে আর আলাপ বাড়ানো যাবে না। আমার ভালো লাগছে যে ইনস্ট্যান্টলি আমার সেশনের পরেই অনেকে মাথা ঠান্ডা করে ফেলেছে, নিজেকে বরফের মতো করতে চাচ্ছে। এটাই হলো বিষয়। আমাদেরকে লোকজন হায়ার করে নিয়ে যায় 2 ঘন্টা কথা শোনার জন্য, 1 ঘন্টা কথা শোনার জন্য, এরপর বড় একটা খাম দিয়ে দেয়। এমনি এমনি তো দেয় না ভাই। সব তো কামিল লোক, সব তো পাকনা লোক। বুঝেন নাই? তাহলে বই কেন পড়তে হবে বুঝতে পেরেছেন আপনি? যে আপনার কথা Yes, মানুষ sir. শুনবে টাকা দিয়া। ফাজলামি পাইছেন?
একদিন সারাদিন সকাল থেকে কাজ করে রাত 8টা পর্যন্ত, টাকা দেয় 1000 টাকা কামলারে। আর আমি গিয়ে 15 মিনিট কথা বলে আমার 30-40 হাজার টাকা দেয়। তাও আগে বলে স্যার কত দিব স্যার। শেষ করে দিন স্যার। আপনার পেছনে বইয়ের র্যাক দেখেই বোঝা যায় যে কেন বই পড়া দরকার। হ্যাঁ, এটা তো আপনাকে বুঝতে হবে। বইয়ের এই যে বই, সবই তো বই। এই যে বই, তারপরে এই যে বই, এই যে না, এই তো বই, আরো বই আছে কিন্তু সেগুলো আপনার এই যে বইয়ের বস্তা, আরো কয়েক বস্তা স্যার আছে। এগুলো বই স্যার তো এগুলো কি পড়তে আপনার ভালো সব লাগে পড়া না, শেষ নাকি স্যার? তাইলে কি করা যায়? বই কি পড়া শেষ করা যায়? যে লোক প্রতি সপ্তাহে বই কিনে 2-3 হাজার টাকা 5 হাজার টাকা, সে কি বই পড়া শেষ করতে পারে? বাট আমি কিনি, কারণ কিনি কেন? আমি জানি যে আমার কাছে এখন যে টাকা আছে এই টাকাটা থাকবে না, আর যে বইটা সামনে আসছে এই বইটা ভবিষ্যতে আর নাও আসতে পারে, এই জন্য বই কিনি আমি। আমি ধরেন অন্য কোনো অপচয় করি না। আমি তো বাইরে কোনো খাবার রেস্টুরেন্টে খাই না, আমার তো অন্য কোনো টাকা খরচ নাই, এই জন্য বই কিনি। ওকে প্লিজ, আরেকদিন আমরা বাতি ঘরে বসতেছি তো, আমি বললাম না এই যে আতরের দোকানে আসেন, আতরের দোকানে আসেন, আর সময়টা কাজে লাগাবেন। ফেসবুকে, রিলসে, ইউটিউবে আজাইরা সময় নষ্ট করবেন না। আপনি শুধু আমার কথা শুনেন প্লিজ, অনুরোধ রইল আমার। থ্যাংক ইউ। আর এইভাবে রাত 12টা পর্যন্ত কথা শেষ হবে না, অলরেডি অনেক সময় হয়ে গেছে, 11:30 বেজে গেছে। ধৈর্য আমরা শেষ করতে পারি কিনা স্যার প্লিজ? জি, আসসালামু আলাইকুম স্যার। আমরা শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। একদম শুরু কে থেকে। মুক্তার এতক্ষণ পরে কেন? না স্যার, আমি শুরু থেকে ছিলাম। আমি হচ্ছে করতেছিলাম এখানে আর কি, এদের ওই অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো ছিল, ওই যে মুক্তার হোস্ট তো ছিলাম আমার খুব তো। ফেভারিট একজন পার্সন। আমার নিজের আজকে জি বের স্যার। হতে ইচ্ছা করছে না, মানে এত আগ্রহী শ্রোতা, এত আগ্রহী আর পার্টিসিপেন্ট, আল্লাহ এই যুগে স্যার আলফা জেনজি স্যার আপনি এত খাওয়া কথাই দাওয়া শুনতে করছেন? চায় না। জি স্যার। এই হচ্ছে মানে আমরা এটা চ্যালেঞ্জ দিছিলাম, আমরা হচ্ছে 100 জন পার্টিসিপেন্ট নিয়ে হচ্ছে আসলে সেশনটা করব, বাট আমাদের রিকোয়ারমেন্ট ছিল অলমোস্ট প্রায় 200-র কাছাকাছি। সো সেই জায়গা থেকে হচ্ছে আপনার এখানে মানে আপনি যখন এন্ট্রি করতেছেন ওই সময়টাতে হচ্ছে আমাদের প্রেজেন্টার স্যার আছে এখানে, মেহেদী হাসান। উনি হচ্ছে রিকোয়েস্ট করতেছিল যে একজন বের হন, স্যারকে হচ্ছে এন্ট্রি করার সুযোগ করে দিন, হ্যাঁ কিন্তু হ্যাঁ, কেউ বের হচ্ছে না। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনার ওয়েটিং রুম চালু করে হচ্ছে আপনি এন্ট্রি করলেন, এরপর হচ্ছে সেশন শুরু হইলো। আলহামদুলিল্লাহ পুরো সেশনটা একদম পরিপূর্ণ, একদম ফোকাস দিয়ে হচ্ছে সবাই আমরা গ্রহণ করছি। এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা হচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি এমডি স্যার সহ আমাদের নেক্সট যে সেশনের অ্যানাউন্সমেন্টটা আসলো, আমরা অতি দ্রুতই হচ্ছে এটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমাদের সকলের জন্য। আপনার প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা স্যার। আসসালামু আলাইকুম।